আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? সবাই একটু কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। অনেকে কমেন্ট করছেন এটা কি এডমিশন পোলাপানদের জন্য। হ্যাঁ, এডমিশন শিক্ষার্থীরা ক্লাস করতে পারবেন এবং এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা এই ক্লাসটি করতে পারবেন। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু আমাকে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু বলেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবকিছু ক্লিয়ার আছে? কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, শিক্ষা বইটার দাম কত? শিক্ষা বইটার দাম 200 টাকা, কুরিয়ার 400, 200 আর লাইব্রেরিতে 150 টাকা। আমরা আজকে আলোচনা করব সমাস থেকে। কোথা থেকে আলোচনা করব? সমাস থেকে। যারা আমার প্রিয় শিক্ষার্থীরা আছো, 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী এবং যারা এডমিশন পরীক্ষা দিচ্ছ, তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু সমাজ টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। এবং সমাজ থেকে কিন্তু এইচএসসি থেকে শুরু করে এডমিশন পর্যন্ত জব সেক্টর বলো, সব জায়গায় প্রশ্ন থাকে। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, কে কোথা থেকে আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত হয়েছো। আমরা দেখতে চাই কোন জেলার পার্টিসিপেন্ট সবচেয়ে বেশি আমাদের সাথে যুক্ত আছে, কোন জেলার শিক্ষার্থী সবচেয়ে বেশি অনলাইনে অ্যাক্টিভ, কোন জেলার শিক্ষার্থী সবচেয়ে বেশি আধুনিক। তো সবাই যারা যারা যুক্ত হয়েছো সবাই একটু ঝটপট এই শিক্ষা পেজ থেকে কমেন্ট করবে, তাহলে আমি সবার কমেন্টগুলো দেখতে পারবো। যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছো। ওকে, আমরা আজকে আলোচনা করব সমাস নিয়ে। কি নিয়ে? সমাস নিয়ে। কথা বাড়াচ্ছি না, সবাই একটু চলে আসি। সমাস, এই সমাস পড়তে নাকি লাগে 6 মাস। আজকের আমরা ক্লাসে দেখব, আমরা সমাসের একটা বেসিক আলোচনা করব ইনশাল্লাহ। আজকের ক্লাসটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করব। এক হচ্ছে সমাসের প্রথম পর্ব, যেখানে আমি আলোচনা করব সমাস সম্পর্কিত বিষয়। তারপর হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস এবং কর্মধারা সমাস। এই তিনটা সমাস নিয়ে আলোচনা করব। এবং আগামীকালকের ক্লাসে, আগামীকাল ঠিক রাত 8:30 আমরা আবারও এই সমাসের সেকেন্ড পর্ব নিয়ে হাজির হব। সেই ক্লাসে আমি আলোচনা করব কোনটা কোন সমাস এবং এই সমাস থেকে বিগত বছরের প্রশ্ন সলভ করব। তো যারা যারা যুক্ত আছো সবাই একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও এবং বন্ধুদেরকে দ্রুত মেনশন করো, বন্ধুদেরকে দ্রুত মেনশন করো আজকের এই ক্লাসে। তো দেখো, আমরা শুরু করছি সমাস দিয়ে। এই সমাস শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। যদি বলা হয় কোন জাতীয় শব্দ, তাহলে হবে পারিভাষিক শব্দ। যদি বলা হয় সমাস ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তাহলে হবে সমাস ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়।
সমাস ব্যাকরণে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দতত্ত্ব কিংবা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এখন একটু আসি এই সমাস শব্দটাকে, সমাস আমরা একদম বিস্তারিত পড়ব, একদম বিস্তারিত পড়ব। আমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছি, 26 ব্যাচের শিক্ষার্থী, আমরা কিন্তু একই প্রিপারেশন নিচ্ছি, কিন্তু সামান্য কিছু পড়ার কারণে আমরা এডমিশনের প্রস্তুতিটা আগে থেকে নিতে পারি না। তো যারা এইচএসসি শিক্ষার্থী আছো, যারা এইচএসসি তে পরীক্ষা দিবা, সামনে এ প্লাস পাওয়ার টার্গেট নিচ্ছ, জাস্ট একটু ডিটেলস পড়াবো, ইনশাল্লাহ তোমরা এই ক্লাসটা করলে আজীবনের মতো তোমার সমাস পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তোমার এইচএসসি তো এ প্লাস থাকবে নিশ্চিত, এবং এডমিশনও তোমার সমাস নিয়ে আর চিন্তা করতে হবে না, অন্যদের চেয়ে তুমি অনেক বেশি এগিয়ে থাকবে। আমি একটু ডিটেলস পড়াবো, তোমরা একটু খেয়াল করে শুনবা। এই সমাস, সমাস থেকে আমরা দেখি এই সমাস শব্দটাকে ভাঙলে কি পাই? এই সমাস শব্দটাকে ভাঙলে পাওয়া যায়, সমাস শব্দটাকে ভাঙলে পাওয়া যায় সমযোগ, সমযোগ অস যোগ অ, সমযোগ অস যোগ অ, সমযোগ অস যোগ অ। একটু খেয়াল করি, এই সমাস শব্দটিকে ভাঙলে পাওয়া যায় সমযোগ অস যোগ অ। পরীক্ষায় যদি আসে সমাস শব্দের গঠন কি, এই সমাস শব্দটির গঠন কি, তাহলে হবে সমযোগ অস যোগ অ। যদি পরীক্ষা আসে সমাস শব্দের প্রকৃত প্রত্যয় কি, প্রকৃতি ও প্রত্যয় কি, তাও হবে সমযোগ অস যোগ অ। যদি পরীক্ষা আসে সমাস শব্দের বিশ্লেষণ রূপ কি, বিশ্লেষণ রূপ, তাও হবে সমযোগ অস যোগ অ। তাহলে আমরা দেখলাম সমাস শব্দের প্রকৃত প্রত্যয় গঠন বা বিশ্লেষণ রূপ হচ্ছে সমযোগ অস যোগ অ, সমযোগ অস যোগ অ, সমযোগ অস যোগ অ, সমযোগ অস যোগ অ। তাহলে আমরা দেখলাম সমাস শব্দের প্রকৃত প্রত্যয় গঠন বা বিশ্লেষণ রূপ যদি পরীক্ষা কখনো আমাদের এমসিকিউতে প্রশ্ন আসে, তাহলে রাইট অ্যান্সার হবে সমযোগ অস যোগ অ। ক্লিয়ার? এই সমাস শব্দে উপসর্গ আছে একটা, সমাস শব্দে উপসর্গ আছে কয়টা? একটা, সেটা হচ্ছে সম নামক একটা উপসর্গ আছে। কয়টা উপসর্গ আছে? একটি উপসর্গ আছে। সমাস শব্দে উপসর্গ আছে কয়টি? একটি উপসর্গ আছে, উপসর্গ আছে। সমাস শব্দে কয়টা উপসর্গ আছে? একটি উপসর্গ আছে। সেটা কি? সেটা হচ্ছে সম। ওকে, এখন আমরা আসি সমাস। সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ব্যাকরণে সমাস, ব্যাকরণে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়, শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, আমরা চলে আসি সমাস শিখতে গেলে যেটা শিখতে হবে সেই বিষয়টা হচ্ছে এটা। একটু খেয়াল করি, সমাস শিখতে লাগে 6 মাস, কারণ আমরা বুঝি না, জানি না, শিখার চেষ্টা করি না, এর জন্য 6 মাস লাগে। আমরা একটু ক্লাসটা খেয়াল করি, এখানে আছে দুধ মিশানো ভাত, খেয়াল করেন সবাই, আছে দুধ মেশানো ভাত, হয়েছে কি? দুধ ভাত। দুধ মেশানো ভাত হয়েছে কি? দুধ ভাত। এই যে দুধ ভাত, এই জিনিসটা কি? এই দুধ ভাতটা হচ্ছে আমাদের একটা শব্দ বা পদ। আর এখানে দেখেন একটা পদ আছে, দুইটা পদ আছে, তিনটা পদ আছে। তাহলে পরীক্ষা আমাদের প্রশ্ন আসে বহুপদ থেকে, বহুপদ থেকে, বহুপদ থেকে এক পদীকরণ করা হয়, এক পদীকরণ করা হয়। বহুপদ থেকে এক পদীকরণ করা হয় কিসে? বহুপদ থেকে এক পদীকরণ করা হয় কিসে? তাহলে দেখেন তো এখানে তিনটা পদ আছে, তিনটা পদ থেকে কয়টা পদ করছি আমরা? একটা পদ করছি। তাহলে বহুপদ থেকে এক পদীকরণ করা হয় কোথা থেকে? বহুপদ থেকে এক পদীকরণ করা হয় সমাসে। বহুপদ থেকে এক পদীকরণ করা হয় কিসে? সমাসে। সমাসের মাধ্যমে বহুপদ থেকে এক পদীকরণ করা হয়, বহুপদ থেকে এক পদীকরণ করা হয়। এখন একটু আসি, আমরা সমাস শিখতে গেলে আমাদের যেই জিনিসটা বেসিক দরকার সেটা হচ্ছে আমাদের সমাসের প্রতি প্রপার ধারণা। এখন একটু আসি, এই যে আমরা বড় বিশাল বড় একটা বাক্য লিখলাম, তো সবাই খেয়াল করি, আমরা যে বিশাল বড় একটা বাক্য লিখলাম, আমরা যে একটা বিশাল বড় বাক্য লিখলাম, এই বাক্যটা একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, যে বাক্যটা লিখলাম, আমরা যে একটা বিশাল বড় বাক্য লিখলাম, এই বাক্যটা হচ্ছে ব্যাস বাক্য। এই বাক্যটা কি? এই বাক্যটা হচ্ছে একটা ব্যাস বাক্য। কি বাক্য? ব্যাস বাক্য। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় একটা সমস্ত পদ। এটাকে কি বলা হয়? এটা একটা সমস্ত পদ। এটা কি? একটা সমস্ত পদ। একটা হচ্ছে ব্যাস বাক্য, একটা হচ্ছে সমস্ত পদ। আমরা এই জায়গাটা একটু ভালোভাবে মন দিয়ে শুনবো, বুঝবো। এই জায়গাটা যদি আমরা বুঝি, ইনশাল্লাহ আমাদের সমাস জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। দুধ মেশানো ভাত, এটা হচ্ছে একটা ব্যাস বাক্য। এটা কি বাক্য?
এটা হচ্ছে একটা ব্যাস বাক্য, সবাই লিখবো এটা হচ্ছে একটা ব্যাস বাক্য। এটা কি বাক্য? এটা একটা বাক্য, তার মানে কি ব্যাস বাক্য। এটা কি বাক্য? ব্যাস বাক্য। আর দুধ মেশানো ভাত এটা কি? এটা হচ্ছে একটা সমস্ত পদ, এটা একটা সমস্ত পদ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সমস্ত পদ। তাহলে আমরা কি চিনলাম? বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য, আর একটা যে পদ আছে এটাকে বলা হয় সমস্ত পদ। একটু খেয়াল করি, ব্যাস বাক্যের এই পূর্বে বা শুরুতে যে পদটা আছে সেটাকে বলা হয় পূর্বপদ। কি বলা হয়? পূর্বপদ। ব্যাস বাক্যের শুরুতে যে পদটা আছে সেটাকে বলা হয় পূর্বপদ। ব্যাস বাক্যের মাঝে যে পদটা আছে সেটাকে বলা হয় মধ্যপদ। কি বলা হয়? মধ্যপদ। ব্যাস বাক্যের শেষে যে আছে এটাকে বলা হয় শেষ পদ বা পরপদ। শেষ পদ, পরপদ অথবা উত্তর পদ বলা হয়। উত্তর পদ বা পরপদ বলা হয়। তাহলে আমরা কি কি পাইলাম? আমরা পাইলাম পূর্বপদ, আমরা পাইলাম মধ্যপদ, আমরা পাইলাম পরপদ। তাহলে একটু খেয়াল করি, আমাদের ব্যাস বাক্যের প্রত্যেকটা পদের কি আছে? আলাদা আলাদা নাম আছে। প্রত্যেকটা পদের কি আছে? আলাদা আলাদা নাম আছে। আলাদা আলাদা নাম আছে। একটু খেয়াল করি, পূর্বপদ, পরপদ আর হচ্ছে মধ্যপদ। পূর্বপদ, মধ্যপদ, পরপদ। তাহলে এখানে আছে দুধ, এখানে আছে মেশানো, এখানে ভাত। তাহলে এইগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে পদ। প্রত্যেকটা হচ্ছে কি? পদ। এই পদগুলোকে, সবগুলো পদকে আবার বলা হয় সমস্যমান পদ। সবগুলো পদকে একত্রে কি বলা হয়? ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে একত্রে বলা হয় সমস্যমান পদ। সমস্যমান পদ। ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে কি বলা হয়? ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে বলা হয় সমস্যমান পদ। ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে কি বলা হয়? ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে বলা হয় সমস্যমান পদ। ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে কি বলা হয়? বলা হয় সমস্যমান পদ। ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে কি বলা হয়? বলা হয় সমস্যমান পদ। তার মানে আমরা দেখলাম ব্যাস বাক্যে প্রথমে যে পদটা থাকে তাকে বলা হয় পূর্বপদ, মাঝখানে যে আছে তাকে বলা হয় মধ্যপদ, আর শেষে যে আছে তাকে বলা হয় পরপদ। আর এই ব্যাস বাক্যের প্রত্যেকটা পদকে আবার ইন্ডিভিজুয়ালি বলা হয় সমস্যমান পদ। কি বলা হয়? সমস্যমান পদ। সমস্যমান পদ। সমস্যমান পদ। সবাইকে এই পর্যন্ত আমরা বুঝছি? সবাইকে আমরা এই পর্যন্ত বুঝছি? ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছে, ঢাকা থেকে যুক্ত আছি। আহ ঢাকা থেকে যুক্ত আছি। আচ্ছা, ঢাকা থেকে যুক্ত আছেন। আর কে কোথা থেকে যুক্ত আছেন? ওকে, এখন একটু আমরা আসি, এই যে এই সমাসের যে আমরা অংশগুলো বললাম সবগুলো একত্রে কি বলা হয়? সবগুলোকে একত্রে পতিত বলা হয়। এখন আসি সমাসের প্রকারভেদ। সমাসের প্রকারভেদ। আমরা যারা এইচএসসি পরীক্ষা দিবেন, আপনারা সমাস পড়তে হয় কয় প্রকার? সমাস হচ্ছে 4 প্রকার। আপনাদের জন্য সমাস কয় প্রকার? 4 প্রকার। কিন্তু আমরা দেখি মোট সমাস কয় প্রকার? 6 প্রকার। এখানে নোট লিখে রাখতে পারেন। নবম দশম শ্রেণীর ব্যাকরণ যে বই আছে, নোট লিখে রাখতে পারেন। এটা হচ্ছে বর্তমান ব্যাকরণ বই অনুযায়ী, বর্তমান ব্যাকরণে বর্তমান যে আমাদের ব্যাকরণ বই আছে, বর্তমান ব্যাকরণ বই অনুযায়ী আমাদের সমাস হচ্ছে এই 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আর আমাদের আগের যে ব্যাকরণ বই ছিল সেখানে আমাদের এই সমাস ছিল 6 প্রকার। দ্বন্দ্ব সমাস বা বন্ধন সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রী সমাস এবং অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা সমাস পাইছিলাম কয় প্রকার? 6 প্রকার। কিন্তু বর্তমান সময়ে এই সমাস কত প্রকার? বর্তমান সময়ে সমাস হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আমরা 4 প্রকার এবং 6 প্রকার উভয়ই শিখবো। আমরা শিখার জন্য শিখবো। আমরা ক্লাসে টাইম পাস করার জন্য নয়। আমি বিশ্বাস করি যারা অনলাইনে এত বিনোদন থাকতে যে ব্যক্তিটা আমার ক্লাসে ক্লিক করেছো, তার মানে তোমার শিখার ইচ্ছা আছে, তোমার জানার ইচ্ছা আছে, তুমি শিখতে চাও, জানতে চাও। শিখার জন্য মনোযোগ সহকারে একটু ক্লাসটা করো। আশা করি এই 1 ঘন্টা 1.5 ঘন্টা যতটুকু সময় পড়াবো তোমার জন্য বেস্ট সময় হবে। এই সময়টা তোমার জীবনে বেস্ট ইনভেস্টমেন্ট হবে। ওকে, একটু আসি। নতুন ব্যাকরণ বই অনুযায়ী সমাস হচ্ছে আমাদের 4 প্রকার। একমাত্র দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস। এর মধ্যে এই যে দ্বিগু সমাস আছে, এই দ্বিগু সমাস কোন সমাসের অন্তর্ভুক্ত? লিখে রাখবেন, দ্বিগু সমাস কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত। সবাই লিখবেন দ্বিগু সমাস কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত। দ্বিগু সমাস কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত। আমাদের সাথে রিফাত যুক্ত আছে নোয়াখালী থেকে। আমাদের সাথে দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে যুক্ত আছে। আমাদের সাথে দেখতে পাচ্ছি
আমাদের সাথে দেখতে পাচ্ছি সুনামগঞ্জ থেকে যুক্ত আছে, দিনাজপুর, সুনামগঞ্জ। ইনশাল্লাহ যে যেখান থেকে যুক্ত আছো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পেজে। তো তোমরা যারা যুক্ত আছো আমাদের সাথে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও, যে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও আর কে কোথা থেকে যুক্ত আছো। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও কে কোথা থেকে যুক্ত আছো। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও সবাই। ওকে, প্রত্যেকটা জেলার নাম দেখতে চাই। আমি দেখবো আজকের ক্লাসে সবচেয়ে বেশি শিক্ষার্থী কোন জেলা থেকে যুক্ত আছে। রাজবাড়ী জেলা থেকে যুক্ত আছে, নবাবগঞ্জ জেলা থেকে যুক্ত আছে, লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করেন সবাই। কক্সবাজার থেকে যুক্ত আছি, আল্লাহ ও মাই গড। কক্সবাজার থেকে দুধ ভাত মধ্যপদলোপী কর্মধারয় সমাস, হ্যাঁ মধ্যপদলোপী কর্মধারয় সমাস আসতেছি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। স্যার সিরাজগঞ্জ থেকে, কুষ্টিয়া থেকে ভাইয়া যুক্ত আছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কুমিল্লা থেকে যুক্ত আছি, দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে যুক্ত আছে, সিরাজগঞ্জ থেকে যুক্ত আছে, রংপুর থেকে যুক্ত আছে, আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত আছে, কক্সবাজার থেকে দেখছি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা সমাস শিখবো আজকে একটা গল্পের মাধ্যমে, একটা কবিতার মাধ্যমে। সমাস আমরা 6 প্রকারই শিখবো, আমরা 6 প্রকারই শিখবো। এরপরে আমি বলবো 4 প্রকার কোনগুলো আপনি শিখবেন। আমরা 6 প্রকারই শিখবো, কারণ আমাদের শুধু যে এইচএসসি পাস করলে বা এইচএসসি এ প্লাস পালেই যে আমাদের জীবন শেষ এরকম না, আমাদের এডমিশন জার্নিও কিন্তু আছে। তাই আমাদেরকে কি করতে হবে, ডিটেলস শিখতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। ওকে, আমাদের সাথে দেখতে পাচ্ছি নেত্রকোনা থেকে যুক্ত আছে, কুমিল্লা থেকে যুক্ত আছে, পাবনা 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 থেকে যুক্ত আছে, ঢাকা থেকে যুক্ত আছে, নওগাঁ থেকে যুক্ত আছে, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমার সাথে একটু খেয়াল রাখেন। দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই। সেই লোক আমি। ওকে, দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই। তার মানে আমরা এই কবিতাতে পাইলাম দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান, দ্বন্দ্ব সমাসে উভয় পদ সমান। দ্বন্দ্ব সমাসে কি হয়, উভয় পদ সমান। যেমন আমরা বললাম বাবা মা আমাকে খুব ভালোবাসে, আমি বললাম বাবা মা আমাকে খুব ভালোবাসে, তাহলে বাবাও আমাকে ভালোবাসে, মাও আমাকে ভালোবাসে। আমি বললাম মাসি পিসি বাড়ি আর যাব না, মাসি পিসি বাড়ি আর যাব না, তাহলে মাসির বাড়িও যাব না, পিসির বাড়িও যাব না। আমি বললাম আজকে বিকেলের নাস্তায় চাটা দিও, চা বিস্কিট দিও। আজকে বিকেলের নাস্তায় কি দিবা, চা বিস্কিট দিবা বা চা বিস্কুট দিও। তাহলে আমাদের বিকালের নাস্তায় কি দিতে বলছি, চাও দিতে বলছি, বিস্কুটও দিতে বলছি। তাহলে দেখেন আমরা বলেছি যে আমাদের সমাসের মধ্যে যেই সমাসের পূর্বপদ এবং পরপদ উভয় পদেরই অর্থের প্রাধান্য পায় তাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। কি বলি, দ্বন্দ্ব সমাস। তার মানে যে সমাসের পূর্বপদ এবং পরপদের সমান অর্থ প্রাধান্য পায় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। কি সমাস, দ্বন্দ্ব সমাস। ওকে, এরপর আসি দ্বিতকে গাই পরপদের গান। ভাইয়া দ্বিতক মানে কি, ভাই দ্বিতক নামে কোনো সমাস নাই। তাহলে আমরা কি ফাও ফাও পড়বো না, দ্বিতক নামে সমাস নাই, কিন্তু দ্বিত হচ্ছে দ্বিগু সমাস, ততে হচ্ছে তৎপুরুষ সমাস, কতে হচ্ছে কর্মধারয় সমাস। এই তিনটা সমাসে আমরা কোন পদের গান গাই, এই তিনটা সমাসে আমরা পরপদের গান গাই। কোন পদের গান গাই, এই তিন সমাসে আমরা পরপদের গান গাই। তাহলে দ্বিতকে কি গাই, দ্বিতকে গাই পরপদের গান, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস। এই তিন পদে কোন পদের গান গাই, পরপদের গান গাই। কোন পদের গান গাই, পরপদের গান গাই। এরপর আছে বহুব্রীহিতে নতুন অর্থ পাই। বহুব্রীতে কি পাই, নতুন অর্থ পাই। তার মানে বহুব্রীহি সমাসে কি করে, বহুব্রীহি সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় না, পরপদের অর্থ প্রাধান্য পায় না। পূর্বপদ এবং পরপদকে না বুঝিয়ে যখন নতুন একটি পদকে প্রাধান্য পায় তাকে বলা হয় বহুব্রীহি সমাস। কি বলা হয়, বহুব্রীহি সমাস। যেমন আমি যদি বলি বিনা পানি, কি বললাম, বিনা পানি, বিনা পানি, বললাম বিনা পানি। তাহলে বিনা পানি মানে কি, বিনা পানি মানে হচ্ছে বিনা পানি। তাহলে বিনা, বিনাতে কি বোঝায়, বাদ্যযন্ত্র বিনা, প্যাপ করে বাজায় ওইটা। আর পানি মানে কি, পানি মানে হচ্ছে হাত। এই পানি মূর্ধন্য দিয়ে পানি লিখলে হয় হাত, আর দন্তন্য দিয়ে পানি লিখলে হয়, দন্তন্য দিয়ে পানি লিখলে হয় জল। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি বিনা পানি, তাহলে বিনা পানি শব্দটি দিয়ে আমরা কি পানি বুঝি আর বাদ্যযন্ত্র বুঝি না, আমরা এই বিনা পানি দিয়ে বিনাও বুঝি না, পানিও বুঝি না, আমরা বুঝি বিনা পানিতে যার, মানে বিদ্যার দেবী সরস্বতীকে বুঝি, বিদ্যার দেবী সরস্বতীকে বুঝি। আমরা বললাম
10 হাতি। কি বললাম? 10 হাতি। তাহলে আমরা কি বুঝি? 10টা হাতিকে বুঝি যে 10, 10 মানে 10, আর হাতি মানে হাত, হাতি মানে ওই যে হাতি, হাতি, ঠিক আছে, সুরওয়ালা হাতি, এরকম বুঝি না, এটা ভুল। তার মানে 10ও বুঝি না, হাতিও বুঝি না। 10 হাত আছে যার, কার 10 হাত আছে? কার 10 হাত আছে? দেবী দুর্গার। তার মানে 10 হাত কার আছে? দেবী দুর্গার। তাহলে আমরা এখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে না, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে না। পূর্বপদ এবং পরপদকে না বুঝিয়ে নতুন একটি অর্থকে প্রাধান্য পেলে তাকে বলা হয়, কি বলা হয়? তাকে বলা হয় বহুব্রীহি সমাস। কি বলা হয়? বহুব্রীহি সমাস। তাহলে আমরা বহুব্রীতে কি পাই? বহুব্রীতে আমরা নতুন অর্থ পাই। কি পাই? নতুন অর্থ পাই। এরপরে আসি অব্যয়ীভাব সমাস। এরপর আমরা আসি অব্যয়ীভাব সমাস। এই অব্যয়ীভাব সমাসে কি হবে? বলছে অব্যয়ীতে পূর্বপদ। কোন পদ প্রধান? পূর্বপদ প্রধান। কোন পদ প্রধান? পূর্বপদ প্রধান। যেমন আমি যদি বলি, একটু খেয়াল করেন, আমি বললাম মনে করেন নদী, কি লিখলাম? নদী, নদী, ঠিক আছে। কিন্তু এই নদী শব্দটার আগে যদি আমি জাস্ট একটা উপ বসিয়ে দেই, তাহলে দেখেন এটা নদী নেই, এখন আর এটা নদী নেই, এটা হয়ে গেছে উপনদী, মানে হচ্ছে ক্ষুদ্র নদী। তার মানে এই নদী শব্দটাকে মডিফাই করলো কে? নদী শব্দটাকে মডিফাই করে ফেলছে উপ। তার মানে উপনদী মানে কি? ক্ষুদ্র নদী। উপনদী মানে কি? ক্ষুদ্র নদী। মনে করেন আমি লিখলাম যে নেতা, কি লিখলাম? নেতা। তাহলে নেতা শব্দটা ছিল নেতৃত্ব যে দেয় তাকে নেতা বলি। কিন্তু নেতা শব্দটার আগে আমি লাগালাম মনে করেন উপনেতা, উপনেতা। তাহলে উপনেতা মানে কি? ক্ষুদ্র নেতা। আমি বললাম পাতি নেতা, তাহলে পাতি শব্দটা দ্বারা কি হচ্ছে? নেতাটাকে মডিফাই করে ফেলতেছে। আমি বললাম কুল, মানে হচ্ছে নদীর কিনারা। কিন্তু আমি যদি বলি উপকূল, আমি যদি বলি উপকূল, তাহলে উপকূল বললে কি হয়? কি হলো এটা? উপকূল মানে কি? উপকূল মানে হচ্ছে যে কুল, উপকূল, উপকূল মানে কি হবে? উপকূল মানে হচ্ছে কুলের সমীপে, কুলের সমীপে। তার মানে কি হয়েছে? উপকূল মানে হচ্ছে কুলের সমীপে। তাহলে এই যে ক্ষুদ্র অর্থ বোঝাচ্ছে, তাহলে এগুলো কি হয়? এগুলো হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। কি সমাস? অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা দেখলাম দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ কে বলছে? বলছে রাশেদ ভাই, রাশেদ ভাই। তাহলে দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ, বলে রাশেদ ভাই, বলে রাশেদ ভাই। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমরা এই জায়গাটা বুঝতে পারছি কিনা? সবাই নোট করছি কিনা? সবাই বলেন নোট ডান। যদি নোট হয়ে থাকে লিখবেন নোট ডান, নোট ডান, নোট ডান। সবাই বলেন নোট ডান, নোট ডান। ওকে ফাইন, থ্যাংক ইউ। আমরা একটু আসি দ্বন্দ্ব সমাস। আমরা একটা একটা করে এখন ইন্ডিভিজুয়ালি সমাস শিখব। দ্বন্দ্ব সমাস জানার উপায় কি? আমাদের মূলত পরীক্ষায়, এইচএসসি কিংবা এডমিশন পরীক্ষায় আমাদের কি হয়? আমাদেরকে সমস্ত পদ দেওয়া থাকে, ছোট্ট একটা পদ দেওয়া থাকে, যেমন দুধ ভাত, পদটা দেয়া আছে। বলবে উক্ত সমাস, উক্ত শব্দটির ব্যাস বাক্য করো, বা উক্ত শব্দটির কি করো? কোন সমাস নির্ণয় করে ব্যাস বাক্য করো। তাহলে আমরা একটা শব্দ দেখেই বুঝতে হবে এটা কোন সমাস, আমাদের শব্দ দেখেই বুঝতে হবে এটার ব্যাস বাক্য কি হবে, তাই না? আমাদের সাথে দেখতে পাচ্ছি মাইনুল আজিজ যুক্ত হয়েছে, লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আসি দ্বন্দ্ব সমাস। খেয়াল করেন দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস মনে রাখবো কিভাবে? দ্বন্দ্ব সমাস চেনার উপায় হচ্ছে, আমরা জানি দ্বন্দ্বে উভয় পদ সমান। তার মানে এক প্রথম প্রথম চেনার উপায় হচ্ছে এই সমাসে কি থাকবে? উভয় পদ সমান থাকবে। উভয় পদ কি থাকবে? সমান থাকবে। উভয় পদ কি থাকবে? সমান থাকবে। দ্বন্দ্ব সমাসে কি থাকবে? উভয় পদ সমান থাকবে। উভয় পদ সমান থাকবে। তারপর আসবো, আমরা লিখবো সমস্ত পদের মাঝে, সমস্ত পদের মাঝে। দ্বন্দ্ব সমাসে সমস্ত পদের মাঝে হাইফেন থাকে। কি থাকে? হাইফেন। সমস্ত পদের মাঝে কি থাকে? হাইফেন থাকে। সমস্ত পদের মাঝে কি থাকে? হাইফেন থাকে। সমস্ত পদের মাঝে কি থাকে? হাইফেন থাকে। এর ব্যাস বাক্য করার নিয়ম কি? সবাই একটু লিখবেন ব্যাস বাক্য করার নিয়ম। ব্যাস, ব্যাস বাক্য করার নিয়ম কি? ব্যাস বাক্য করার নিয়ম, সবাই একটু লিখেন ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে, নিয়ম, ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে পূর্বপদ এবং পরপদের মাঝে লিখবেন পূর্বপদ
লিখবেন পূর্বপদ পূর্বপদ এবং পরপদের মাঝে পূর্বপদ এবং পরপদের মাঝে পূর্বপদ এবং পরপদের মাঝে কি থাকবে মাঝে পূর্বপদ এবং পরপদের মাঝে বসাতে হবে এবং এবং ও আর বসাতে হয় এবং ও আর বসালেই ব্যাস বাক্য হয়ে যায়। তাহলে ব্যাস বাক্য করার নিয়ম কি? ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে পূর্বপদ এবং পরপদের মাঝে কি বসে এবং ও আর বসে এবং ও আর বসে এবং ও আর বসে। ব্যাস বাক্যে কি হয়? এবং ও আর বসে এবং ও আর বসে। স্যার ভালো আছেন? বিক্রম লিখেছে স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা যারা যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ। আর যারা যুক্ত হতে পারেনি তাদেরকে একটু তোমরা নৈতিক দায়িত্ব তোমরা একটু শেয়ার করে দাও যেন ক্লাসটাতে সবাই যুক্ত হতে পারে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও যেন সবাইকে নিয়ে আমরা যেন ক্লাসটি উপভোগ করতে পারি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও যেন সবাইকে নিয়ে আমরা ক্লাসটা উপভোগ করতে পারি। ওকে, আমরা একটু আসি। তাহলে যেমন আমি যদি বলি বাবা মা, একটু খেয়াল করো, আমরা একটু আগে লিখছি বাবা মা। তাহলে এ দেখো বাবা শব্দটা কি? সমান শব্দ, মানে উভয় পদ সমান। আমাদের প্রথম নিয়ম মিলল, উভয় পদ সমান। সমস্ত পদের একটা কি? সমস্ত পদ। তাহলে সমস্ত পদের মাঝে কি আছে? মাঝে হাইফেন আছে। তাহলে আমরা বুঝতেই পারি যেহেতু যেই সমস্ত পদের মাঝে হাইফেন আছে এবং উভয় পদের সমান অর্থ প্রাধান্য পায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। তাকে আমরা কি বলি? দ্বন্দ্ব সমাস। তাহলে এই দ্বন্দ্ব সমাসটার ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে বাবা ও মা, বাবা ও মা, বাবা ও মা। আজকের ক্লাস সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু উপহার আছে। আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার করবা, আজকের ক্লাস যদি 300 শেয়ার হয়, আজকের ক্লাস যদি 300 শেয়ার হয়, তাহলে তোমাদের জন্য যারা যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং সর্বোচ্চ বন্ধুকে মেনশন করবে তাদের জন্য কিন্তু আমাদের এই শিক্ষা পাবলিকেশনের এই শিক্ষা বাংলা ফাইনাল সাজেশন মডেল টেস্ট বইটি আমি আমার নিজ খরচে তোমাদেরকে কুরিয়ার করে পাঠাবো। তো তোমরা যারা যারা যুক্ত হয়েছ সবাই একটু শেয়ার করবা, সবাই শেয়ার করবা। আগামীকালকে সমাসের দ্বিতীয় পার্টের ক্লাসে আমি জানাবো যে কে তোমরা বিজয়ী হয়েছ, কাকে আমরা এই বইটি পাঠাতে যাচ্ছি। সবাই একটু ক্লাসটা ঝটপট শেয়ার করো এবং বন্ধুদেরকে মেনশন করো। তোমাদের মধ্য থেকে একজনকে আমরা এই বইটি উপহার দিব। তাহলে একটু খেয়াল করো, বাবা ও মা কি লিখেছি? বাবা ও মা, বাবা ও মা। আমরা একইভাবে যদি বলি মাসি পিসি, তাহলে কি হবে? মাসি ও পিসি, মাসি ও পিসি, মাসি ও পিসি। ক্লিয়ার? ওকে ওকে। তাহলে এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসের মধ্যে কিছু প্রকারভেদ আছে। কি আছে? প্রকারভেদ আছে। যেমন আছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস, একটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। মিলনার্থক দ্বন্দ্ব সমাস কি? মিলনার্থক দ্বন্দ্ব সমাস হচ্ছে যে কাছাকাছি অর্থ প্রাধান্য পায়। কি পায়? কাছাকাছি অর্থ প্রাধান্য পায় এবং এরকম সমাসকে আমরা বলি মিলনার্থক দ্বন্দ্ব সমাস। অথবা বৈবাহিক সূত্রে আবদ্ধ আছে এরকম সমাসগুলোকে আমরা বলি মিলনার্থক দ্বন্দ্ব সমাস। ওকে, যেমন আমরা একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি। আমি বললাম চা বিস্কিট, আমি 1 নম্বরে বললাম চা বিস্কুট, চা বিস্কুট। একটু খেয়াল করেন তো, চা বিস্কিট দুইটাই কি অর্থে ব্যবহৃত হচ্ছে? দুইটাই নাস্তা অর্থে ব্যবহৃত হচ্ছে। কি অর্থে ব্যবহৃত হচ্ছে? নাস্তা অর্থে ব্যবহৃত হচ্ছে। আমরা বলছি মা বাবা, তাহলে মা বাবা কি? দুইজন স্বামী স্ত্রী সম্পর্ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাসি পিসি, তাহলে মাসি হচ্ছে মায়ের বোন মাসি, বাপের বোন পিসি। তাহলে মাসি পিসি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? মাসি পিসিও মিলনার্থক দ্বন্দ্ব সমাস। মাসি পিসিও কি? মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এরপর আমরা একটু আসি, আমরা বললাম লাউ কুমড়া, সবাই লিখবেন লাউ কুমড়া, লাউ কুমড়া। তাহলে লাউ কুমড়া কি হবে? লাউ কুমড়া দেখেন এখানে একটা হাইফেন দিবেন, এখানে সবাই একটা হাইফেন হবে, ঠিক আছে? লাউ কুমড়া কি হবে? লাউ কুমড়া হবে, এটা সবজি হিসেবে ব্যবহৃত হচ্ছে, লাউ ও কুমড়া বা লাউ আর কুমড়া, লাউ আর কুমড়া। আমরা যদি বলি জিন পরি, জিন পরি, সবাই লিখে জিন পরি,
তাহলে জিন পরি কি হবে, এগুলো হবে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। মিলনার্থক দ্বন্দ্ব সমাস, মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এখন একটু খেয়াল করি, ভাই বোন কি হবে, ভাই বোনও মিলনার্থক দ্বন্দ্ব সমাস হবে। তাহলে দেখেন এখানে চা, এখানে বিস্কিট, দুইটাই কি নাস্তা অর্থে। মাসি হচ্ছে মায়ের বোন, পিসি হচ্ছে পিসির বোন, বোন অর্থে ব্যবহৃত হচ্ছে। লাউ হচ্ছে সবজি, কুমড়াও সবজি। জিন পরি, জিনের ওয়াইফ হচ্ছে পরি। তাহলে এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। মিলনার্থক দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্য কিভাবে করে, ব্যাস বাক্য হয় চা ও বিস্কুট। ব্যাস বাক্য কি হবে, চা ও, চা ও বিস্কুট, চা ও বিস্কুট, চা ও বিস্কুট, চা ও বিস্কুট। এখানে মাসি পিসি, মাসি পিসি কি হবে, হবে মাসি, মাসি ও পিসি, মাসি ও পিসি। আছে লাউ কুমড়া হবে কি, লাউ, লাউ আর কুমড়া, লাউ আর কুমড়া। আছে জিন পরি কি হবে, জিন, জিন ও পরি, জিন ও পরি, জিন ও পরি। তাহলে এগুলো কি সমাস, এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এগুলো কি সমাস, এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। কি সমাস, মিলনার্থক দ্বন্দ্ব সমাস, মিলনার্থক দ্বন্দ্ব সমাস। শিক্ষার্থী বন্ধুরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও, বন্ধুদেরকে শেয়ার করো এবং মেনশন করো। সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু আজকেও উপহার আছে, তাই কোনোভাবেই মিস করবে না, সবাই শেয়ার করে দাও। ওকে, এরপর সে সমার্থক দ্বন্দ্ব সমাস। এরপর কি আছে, সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক মানে কি, সমার্থক মানে হচ্ছে সম অর্থ। সমার্থক মানে কি, সম অর্থ। সমার্থক মানে হচ্ছে সম অর্থ। সম অর্থ যেগুলো প্রদান করে সেগুলোকে আমরা বলি সমার্থক শব্দ। তাহলে সমার্থক শব্দে আমরা কি পাই, দ্বন্দ্ব সমাস পাই। যেমন আমি যদি বলি ঘর বাড়ি, আমি কি লিখলাম, আমি লিখলাম মনে করো ঘর বাড়ি, ঘর বাড়ি, আমি লিখলাম ঘর বাড়ি। তাহলে ঘর আর বাড়ি একই অর্থে ব্যবহৃত হচ্ছে, মানে কি বসবাসের স্থান। আমি 2 নম্বরে বললাম, আমি যদি বলি আইন কানুন, আইন কানুন, ঠিক আছে, আইন কানুন, তাহলে কি এটা, এটা সম অর্থ ব্যবহৃত হচ্ছে। আমি বললাম হাট বাজার, কি বললাম, হাট বাজার, আমি বললাম হাট বাজার। তাহলে হাট বাজার কি অর্থে ব্যবহৃত হচ্ছে, হাট অর্থে আমরা যা বুঝি, বাজার অর্থে আমরা একই জিনিস বুঝি। আমরা যদি বলি কল কারখানা, আমি বললাম কল কারখানা, কল কারখানা। তাহলে কল কারখানা, কল অর্থে যে বুঝি, কারখানাতে একই জিনিস বুঝি। আমি যদি বলি খাতা পত্র, আমি বললাম খাতা পত্র, খাতা পত্র। তাহলে খাতা পত্র কি হবে, খাতা অর্থে যে জিনিস বুঝি আমরা পত্র অর্থে একই জিনিস বুঝি। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করি, এগুলো দেখেন সম অর্থ, দুইটাই কি সমান অর্থ। ঘর বাড়ি, আইন কানুন, হাট বাজার, কলকারখানা, খাতা পত্র সবগুলোই সম অর্থ প্রদান করে। তাহলে সম অর্থ প্রদান করলে সেগুলোকে আমরা কি বলবো, সমার্থক দ্বন্দ্ব সমাস। কি অর্থক দ্বন্দ্ব সমাস, সমার্থক দ্বন্দ্ব সমাস। এগুলোর ব্যাস বাক্য করব কিভাবে, এগুলো ব্যাস বাক্য করার নিয়ম খুবই ইজি, হবে ঘর ও বাড়ি, ঘর ও বাড়ি, ঘর ও বাড়ি। আইন ও কানুন, হাট আর বাজার, হাট ও বাজার, হাট ও বাজার বা হাট আর বাজার। ঠিক আছে, কল কারখানা, কল আর কারখানা, কল আর কারখানা। খাতা ও পত্র, খাতা ও পত্র। জাস্ট ও আর বসাই দিলে হয়ে যাবে কি, এগুলোর ব্যাস বাক্য হয়ে যায়। এগুলোর কি হয়ে যায়, ব্যাস বাক্য হয়ে যায়, ব্যাস বাক্য হয়ে যায়। ওকে, সবাইকে ক্লিয়ার, সবাইকে ক্লিয়ার, সবাইকে ক্লিয়ার। যদি সবাই ক্লিয়ার হয়ে থাকেন বলবেন ক্লিয়ার। সবাইকে বুঝছি, আমরা কি সবাই বুঝছি, ওকে ফাইন। এরপর আসি আমরা সমার্থক শব্দ শেষে আমরা আসি বিপরীত আর্থক শব্দ। বিপরীত আর্থক শব্দ মানে বিপরীত শব্দ, একটার বিপরীতে আরেকটা, একটার বিপরীতে আরেকটা। তাহলে বিপরীতার্থক শব্দ কি হবে বলেন তো দেখি, বিপরীতার্থক সমাস। বিপরীতার্থক সমাসে আসি, একটার বিপরীতে যদি আরেকটা থাকে সেগুলোকে আমরা বলি বিপরীতার্থক সমাস। যেমন আমরা যদি বলি ছেলে বুড়ো, বিপরীতার্থক সমাস আমরা কি বললাম, আমি যদি বলি ছেলে, ছেলে বুড়ো, ছেলে বুড়ো, আমি বললাম ছেলে বুড়ো। বুড়ো মানে হচ্ছে এখানে বয়স্ক বোঝাচ্ছে, ছেলে মানে হচ্ছে মানে ছোট বাচ্চা মানে ইয়াং বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বললাম ছেলে বুড়ো, ছেলে বুড়ো। একটু খেয়াল করি, আমরা লিখছি কি ছেলে বুড়ো। 2 নম্বর আমরা যদি বলি বিপরীতার্থক সমাস থেকে আমরা 2 নম্বরে যদি বলি, আমি বললাম মনে করেন আয় ব্যয়, আমি বললাম আয়
ব্যয়, আমি বললাম জমা খরচ, জমা খরচ, জমা খরচ, আমি বললাম উঁচু নিচু, উঁচু নিচু, উঁচু নিচু। ঠিক আছে, আমরা যদি আরো বলি, আমরা আরো বলতে পারি কি, আমরা বললাম রাত দিন, রাত দিন। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। এগুলো কি সমাস, এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। এগুলো কি সমাস, এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। ছেলে বুড়ো, আয় ব্যয়, জমা খরচ, উঁচু নিচু, রাত দিন, এগুলো কি, এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। এগুলো ব্যাস বাক্য করব কিভাবে, এগুলো ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে সবগুলোর মাঝে শুধু ও বসাই দিলে হয়ে যাবে ব্যাস বাক্য। যেমন ছেলে ও বুড়ো, আয় ও ব্যয়, জমা ও খরচ, উঁচু ও নিচু, রাত ও দিন। তাহলে এগুলো রাত ও দিন এভাবে লিখলে এটার ব্যাস বাক্য হয়ে যাবে। মানে সবগুলোর মাঝে যদি আমরা ও বসিয়ে দেই, ও বসিয়ে দিলে আমাদের কি হয়ে যাচ্ছে, ব্যাস বাক্য হয়ে যাচ্ছে, ব্যাস বাক্য হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এরপর আমরা আসি বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। আছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস কি? বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস হচ্ছে একজনের সাথে আরেকজন যদি কোপাকুপি, কাটাকাটি, মারামারি সম্পর্ক থাকে, সেগুলোকে বলা হয় বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। সেগুলোকে কি বলা হয়, বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন আমি যদি বলি সাপে নেউলে, আমি বললাম সাপে নেউলে, অথবা আমি বললাম ওহি নকুল, আমি বললাম ওহি নকুল, কি বললাম, ওহি নকুল, ওহি নকুল। একটু খেয়াল করেন, ওহি মানে কি, ওহি মানে সাপ বোঝায়, নকুল মানে কাকে বোঝায়, বেজি বোঝায়। তার মানে একটার বিপরীত আরেকটা, একটার সাথে আরেকটা কি, শত্রুতা সম্পর্ক। কি সম্পর্ক, শত্রুতার সম্পর্ক। তাহলে আমরা বললাম ওহি নকুল, সাপে নেউলে, আমরা বললাম সাপে নেউলে, সাপে নেউলে। অথবা আমরা যদি বলি, আমরা যদি বলি, আমি যদি বলি মনে করেন দা কুমড়া, কি বললাম, দা কুমড়া, দা কুমড়া। তাহলে এগুলো কোন সমাস, এগুলো হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। কারণ এগুলো একটার সাথে একটা বিরোধপূর্ণ সম্পর্ক। কি সম্পর্ক, বিরোধপূর্ণ সম্পর্ক, বিরোধপূর্ণ সম্পর্ক। একটা একটার সাথে কি সম্পর্ক, বিরোধপূর্ণ সম্পর্ক। তাহলে একটার যদি আরেকটার সাথে বিরোধপূর্ণ সম্পর্ক থাকে, সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে বলা হয়, সেগুলোকে বলা হয় বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। কি বলা হয়, বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস বলা হয়। ওকে, এগুলো ব্যাস বাক্য করবো কিভাবে একটু দেখেন। সাপে ও নেউলে, ওহি ও নকুল, দা আর কুমড়া, দা আর কুমড়া, দা আর কুমড়া। এখন আমরা একটু আসি, আমি আপনাদেরকে একটা কুইজ দেই। অপশন এ তে বললাম লাউ কুমড়া, লাউ কুমড়া। বি তে বললাম দা কুমড়া। তাহলে অপশন সি তে এসে আমি যদি বলি চাল কুমড়া। দেখেন, দা কুমড়া হচ্ছে, দা কুমড়া হচ্ছে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব সমাস। দা কুমড়া আমরা পাইলাম বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। তাহলে আমাকে একটু সবাই বলবেন চাল কুমড়া কোন সমাস, চাল কুমড়া কোন সমাস, সবাই একটু আমাকে বলবেন চাল কুমড়া কোন সমাস, চাল কুমড়া কোন সমাস। সবাই একটু জটপট কমেন্ট করবেন, চাল কুমড়া কোন সমাস, চাল কুমড়া কোন সমাস। চাল কুমড়া কোন সমাস। চাল কুমড়া কোন সমাস। চাল কুমড়া কোন সমাস, বলেন সবাই কমেন্ট করেন, ভুল হলে সমস্যা নাই। বলেন চাল কুমড়া কোন সমাস, চাল কুমড়া কোন সমাস। চাল কুমড়া কোন সমাস।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, একজনকে পাওয়া গেছে। আদিলা, আদিলা লিখেছে, আদিলা লিখেছে চাল কুমড়া হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, একজন পাওয়া গেল অনেকক্ষণ পর। চাল কুমড়া হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। চাল কুমড়া কি সমাস? চাল কুমড়া হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এটা হচ্ছে মধ্যপদ মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। কোন সমাস? এটা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এটা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এটা কি হবে? এটা হবে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ভাইয়া শর্ট সিলেবাসের উপর কি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হবে? হ্যাঁ, শর্ট সিলেবাস থেকে পরীক্ষা হবে। দুই একটা প্রশ্ন হয়তো ফুল সিলেবাস থেকে থাকবে, সেগুলো ব্যাকরণিক টপিকস দিয়ে পাবা। ব্যাকরণিক টপিকস দিয়ে সেগুলো উত্তর করতে পারবা। ওকে, সবাই একটু আসি, একটু ক্লাসে একটু দেখি, ক্লাসটা একটু দেখি। সবাই সবাই 10টা করে শেয়ার করো, 10টা করে শেয়ার করো। আজকে ক্লাস শেষে কিন্তু পিডিএফ দিয়ে দিব। বই পাও বা না পাও, পিডিএফ পেয়ে যাবা। দেখো আসি সংখ্যাবাচক, সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। ও, এটা কিভাবে মধ্যপদ লোপী কর্মধারয় হলো? আচ্ছা, আমরা জানি দা কুমড়া কি একটা একটার সাথে বিরোধাত্মক সম্পর্ক। লাউ কুমড়া একটা সবজি, দুইটাই সমান অর্থ প্রাধান্য পায়। চাল কুমড়া, চাল বুঝায় না কুমড়া বুঝায়, এটা মূলত কুমড়াকে বুঝায়। কি বুঝায়? কুমড়াকে বুঝায়, যেটা চাল বুঝায় না। পরপদের অর্থ প্রাধান্য পাইছে। কোন পদের অর্থ প্রাধান্য পাইছে? পরপদের অর্থ প্রাধান্য পাইছে। পরপদের অর্থ প্রাধান্য পাইলে দ্বিতীয়ক সমাস মানে হচ্ছে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাসের মধ্যে যে কোনো একটা হবে। দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাসের মধ্যে যে কোনো একটা হবে। দেখো দা লাউ কুমড়া, লাউ বুঝায় কুমড়াও বুঝায়। দা কুমড়া দাও বুঝায় কুমড়াও বুঝায়, দাও বুঝায় কুমড়াও বুঝায়। কিন্তু চাল কুমড়া কি হবে? চাল কুমড়া কি হয়? চাল বুঝাচ্ছে না, এখানে মূলত কুমড়াটাকে বুঝাচ্ছে। চালে জন্মানো কুমড়া বা চালে জন্মায় যে কুমড়া তাকে বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? চালে জন্মানো কুমড়াকে বুঝাচ্ছে। তার মানে এটা পরপদের অর্থ প্রাধান্য পাইছে। আর আমরা জানি পরপদের অর্থ কোথায় প্রাধান্য পায়? একটু আগে তোমরাই বলছো, একটু আগে তোমরাই আমার সাথে বলছিলা। দেখো পরপদের অর্থ কোথায় প্রাধান্য পায়? এই যে দ্বিতকে গাই পরপদের গান, দ্বিতকে গাই পরপদের গান। তার মানে পরপদের অর্থ কোথায় প্রাধান্য পায়? দ্বিতকে পায়। তার মানে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, এর মধ্যে যে কোনো একটা হবে, তাই না? আমরা একটু আলোচনা করবো একটু পরেই যে কোনটা কোন সমাস বুঝবো কিভাবে। তাহলে কর্মধারয় সমাসে থাকে তুলনা, এর জন্য এটা কর্মধারয় সমাস হয়েছে। ওকে, আমরা একটু আসি সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাসে। সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস, সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাসগুলো কোনগুলা? যেমন আমরা যদি বলি, আমরা যেমন বলি না যে 7-5 করিস না আমার সাথে, তাহলে 7-5, 7-5, তাহলে 7-5 কি? একটা সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। আমি লিখলাম দুই নম্বর লিখলাম, আমি লিখলাম 9-6 কথাবার্তা আমার সাথে চলবে না। আমি বললাম 9-6, লিখলাম 9-6, 9-6। আমি বললাম 7-17, আমি কি লিখলাম? 7-17, 7-17, ঠিক আছে? 7-17, 7-17। অথবা আমি যদি লিখি 19-20, আমি লিখলাম মাপে 19-20 করো না, মাপে কি করো না? 19-20 করো না, মাপে কি করবা না? 19-20 করো না। তাহলে আমরা লিখলাম 19-20, তাহলে 19-20 কি হবে? 19-20 কি হবে? 19-20, 19-20, তাহলে 19-20 কি হবে? এগুলো হবে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। এগুলো ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে 7 ও 17, 9 ও 6, 19 ও 20, 19 ও 20। আজকে ক্লাসে পিডিএফ দিবেন প্লিজ। হ্যাঁ, আজকে ক্লাসে পিডিএফ দিব ইনশাল্লাহ। ওকে, এরপর আমরা আসি অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাস কি? যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলুক দ্বন্দ্ব সমাস। মূলত অলুক মানেই হচ্ছে, অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না। অলুক মানে কি? বিভক্তি লোপ না পাইলে সেগুলোকে আমরা বলি অলুক। বিভক্তি লোপ না পাইলে সেগুলোকে আমরা কি বলি? বলি অলুক। বিভক্তি লোপ না পাইলে সেগুলোকে আমরা বলি অলুক। এখন যদি দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ না পায় তাহলে আমরা বলি অলুক দ্বন্দ্ব সমাস। আর যদি আমাদের তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ না পায় তাহলে আমরা বলি অলুক তৎপুরুষ সমাস। আর আমরা যদি বহুব্রীতে বিভক্তি লোপ না পায় তাহলে আমরা বলি অলুক বহুব্রীহি সমাস। আমরা বলি অলুক বহুব্রীহি সমাস। তার মানে অলুক মানেই হচ্ছে বিভক্তি লোপ না পেলে তাকে আমরা বলি অলুক। এখন একটু খেয়াল করি, আমরা বললাম
দেশে বিদেশে, দেশে বিদেশে। একটু খেয়াল করেন এর ব্যাস বাক্য কি? এর ব্যাস বাক্য হচ্ছে দেশে ও বিদেশে, এটা হচ্ছে ব্যাস বাক্য। একটু খেয়াল করেন এই দেশ শব্দের শেষে কি ছিল? দেশ যোগ এ বিভক্তি ছিল। বিদেশি শব্দের শেষে কি ছিল? বিদেশ যোগ এ বিভক্তি ছিল। এখানেও দেখেন বিভক্তি এখানেও রয়ে গেছে, এখানে দেশ যোগ এ, এখানে হচ্ছে বিদেশ যোগ এ। তার মানে এগুলোতে কি আছে? এ বিভক্তি আছে। কি আছে? এ বিভক্তি আছে। বিভক্তি লোপ না পেলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অলুক সমাস। কি সমাস? অলুক সমাস। আর সেটা যদি দ্বন্দ্ব সমাসের বেলা হয় সেটা হবে অলুক দ্বন্দ্ব সমাস। আর সেটা যদি তৎপুরুষ সমাসের বেলা হয় সেটা হবে অলুক তৎপুরুষ সমাস। আর সেটা যদি বহুব্রীহি সমাসের ক্ষেত্রে হয় সেটা হবে অলুক বহুব্রীহি সমাস। ক্লিয়ার? ওকে, এরপর আসি আমরা অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। এটা অঙ্গ বানানটা একটু ভুল আছে, লিখবেন অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস কি? অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস হচ্ছে যেমন আমরা যদি বলি হাত পা, কি লিখলাম? হাত পা। আমি বললাম মাথা মুন্ডু, মাথা মুন্ডু। আমি বললাম হাত পা, আমি বললাম মাথা মুন্ডু। আমি বললাম হাত পা মাথা মুন্ডু। এরপর আমি যদি বলি নাক, নাক কান, নাক কান, তাহলে এগুলো কি সমাস? এগুলো হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। সবগুলো দ্বারাই কি বোঝাচ্ছে? অঙ্গ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অঙ্গ বোঝাচ্ছে, অঙ্গ বোঝাচ্ছে। যেমন এর ব্যাস বাক্য কি হবে? হাত ও পা, মাথা আর মুন্ডু, নাক আর কান, নাক আর কান। তাহলে এগুলো হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। এগুলো কি সমাস? অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। এগুলো কি সমাস? অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। এরপর আমরা আসি বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস কি একটু খেয়াল করি। বহুপদী দ্বন্দ্ব সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাসগুলো একটু দেখি। যেমন আছে, আমরা একটু আগে পড়ছি নাক কান, নাক কান কি সমাস? নাক কান ছিল আমাদের দ্বন্দ্ব সমাস, নাক কান ছিল আমাদের অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। আমরা যদি বলি নাক কান গলা, নাক কান গলা। আমি বললাম নাক কান গলা। আমি বললাম হাত পা মাথা। আমি বললাম ভাত ডাল মাছ তরকারি। তাহলে এগুলো কি? এগুলো দেখেন এগুলো হবে বহুপদী দ্বন্দ্ব সমাস। এখানে অঙ্গবাচক হবে না, এগুলো হবে বহুপদী। কারণ এখানে পদ আছে কয়টা? তিনটা। এখানে পদ আছে কয়টা? তিনটা। দুইয়ের অধিক আছে, এর জন্য এগুলোকে বলা হবে বহুপদী দ্বন্দ্ব সমাস। এর ব্যাস বাক্য কিভাবে হবে? এর ব্যাস বাক্য হবে নাক লিখবো, নাক লিখে এখানে একটা কমা দিব। কি দিব? কমা। তারপর আছে কান, আমরা লিখবো কান। আর কি আছে? নাক কান, এখন হবে ও গলা, নাক কান ও গলা, নাক কান ও গলা, নাক কান ও গলা। এরপর দেখি হাত পা মাথা, আছে কি? হাত পা মাথা। তাহলে এর ব্যাস বাক্য কি হবে? এর ব্যাস বাক্য হবে হাত পা ও মাথা, হাত পা ও মাথা। আছে হাত, আছে ভাত ডাল মাছ তরকারি। তাহলে ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে এখানে একটা কমা দিব আমরা, এখানেও একটা কি করব? কমা দিব। এখানে কি করব? একটা কমা দিব। এখানে একটা ব্যাস বাক্য হবে দুই কমা, আর এখানে হবে ও। ভাত ডাল মাছ ও তরকারি, ভাত মাছ ডাল ও তরকারি, ভাত ডাল মাছ ও তরকারি, ভাত মাছ ডাল ও তরকারি। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের বহুপদী দ্বন্দ্ব সমাস। এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। সবাই একটু আমাকে এই প্রশ্নটার উত্তর দেন তো, কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু আমাকে উত্তর দেন তো, এই প্রশ্নটার রাইট অ্যান্সার কি হবে? সবাই সবাই একটু দেখেন তো, আছে কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস? সবাই একটু আমাকে কমেন্ট করে জানান তো যে কোনটা সমার্থক দ্বন্দ্ব সমাস, এখানে কোনটা সমার্থক দ্বন্দ্ব সমাস? সবাই একটু কমেন্ট করে জানান, সবাই একটু কমেন্ট করে জানান, সবাই একটু কমেন্ট করে জানান এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? সবাই একটু ঝটপট কমেন্ট করি, রাইট অ্যান্সার কোনটা হবে?
রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করি। রাইট অ্যান্সার কি হবে? কি কমেন্ট করো সবাই। দেখো রাইট অ্যান্সার কি হবে? আছে কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস? সমার্থক দ্বন্দ্ব সমাস মানে দুইটাই কি সমান অর্থ আছে। কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস? কি হবে? সমার্থক। একটু খেয়াল করো, দুধে ভাতে, তাহলে এটা কি আছে? এখানে বিভক্তি আছে, তারপরে এটা অলুক দ্বন্দ্ব সমাস আছে। ভাই বোন মিলনার্থক দ্বন্দ্ব সমাস। জমা খরচ, জমা খরচ কি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। তাহলে এখানে কাগজপত্র, এটা কি হবে? এটাই হবে রাইট অ্যান্সার। এটা কি হবে? এটাই হবে রাইট অ্যান্সার। কাগজপত্র কি হবে? রাইট অ্যান্সার। কাগজপত্র কি হবে? কাগজপত্র হবে রাইট অ্যান্সার। ওকে, এরপর আমরা একটু আসি। আছে হাট বাজার। কি আছে? হাট বাজার। হাট বাজার, তাহলে হাট বাজার কোন সমাস হবে? একটু খেয়াল করি সবাই। হাট বাজার, তাহলে হাট বাজার কোন সমাস? হাট বাজার কোন সমাস? একটু খেয়াল করি সবাই। হাট বাজার কোন সমাস? হাট বাজার কোন সমাস? একটু সবাই খেয়াল করি। হাট বাজার কোন সমাস? হাট বাজার মিলনার্থক? না, এটা মিলনার্থক হবে না। এটা বিরোধাত্মক? না, বিরোধাত্মক হবে না। বিপরীতার্থক? না, বিপরীতার্থক হবে না। এটা হবে সমার্থক দ্বন্দ্ব সমাস। কি সমাস হবে? সম অর্থে দ্বন্দ্ব সমাস, মানে সমার্থক দ্বন্দ্ব সমাস। হাট অর্থে আমরা যে জিনিস বুঝি, বাজার বলতে আমরা একই জিনিসকে বুঝি। তার মানে হাট বাজার, এটা কি সমাস? এটা হবে সমার্থক দ্বন্দ্ব সমাস। কি সমাস? সমার্থক দ্বন্দ্ব সমাস। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? হাট বাজার কোন সমাস? হাট বাজার হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। এরপরে আমরা একটু আসি। আছে দা কুমড়া। আছে কি? দা কুমড়া। তাহলে দা কুমড়া কোন সমাস? সবাই একটু বলেন তো দেখি। দা কুমড়া, দা কুমড়া কোন সমাস? দা কুমড়া, দা কুমড়া কোন সমাস হবে? দা কুমড়া একজনের সাথে আরেকজনের কোপাকুপি সম্পর্ক। একজনের সাথে কি আরেকজনের কোপাকুপি সম্পর্ক, মারামারি সম্পর্ক, বিরোধপূর্ণ সম্পর্ক, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। কি বলা হয়? বিরোধার্থক দ্বন্দ্ব সমাস বলা হয়। কি বলা হয়? বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। এরপর আমরা আসি আমাদের দ্বিগু সমাসে। কি সমাসে? দ্বিগু সমাসে। দ্বিগু সমাস কোনগুলো? আমরা বলছিলাম দ্বিতকে গাই পরপদের গান। মনে আছে টেকনিক? দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান। দ্বিতক, দ্বিতক। তাহলে দ্বিতক সমাসের মধ্যে প্রথমে আছে দ্বি। দ্বি মানে হচ্ছে দ্বিগু সমাস। দ্বি মানে কি? দ্বিগু সমাস। এই দ্বিগু সমাস কোনটা? দ্বিগু সমাস হচ্ছে এখানে পরপদ প্রাধান্য পাবে। দ্বিগু সমাস জানার উপায় কি? এটাতে পরপদ প্রধান, পরপদ প্রধান, পরপদ প্রধান। দ্বিগু সমাস কি হয়? এটাতে ক্লিক করো, ডাবল ক্লিক করো, স্ক্রিনটা বারবার এরকম হয়ে যায়। দ্বিগু সমাসে কি হয়? দ্বিগু সমাসে পরপদ প্রধান। দ্বিগু সমাসে কি হয়? পরপদ প্রধান। দ্বিগু সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। 2 নাম্বার জানার উপায় কি? 2 নাম্বার দ্বিগু সমাস জানার উপায় হচ্ছে শুরুতে থাকে সংখ্যা। শুরুতে কি থাকে? শুরুতে সংখ্যা থাকে। কি থাকে? শুরুতে সংখ্যা থাকে। শুরুতে কি থাকে? সংখ্যা থাকে। তাহলে আমরা জানি এই সবগুলো সমাসই পরপদ প্রধান। স্পেসিফিক্যালি চিনব কিভাবে? স্পেসিফিক্যালি চিনার জন্য আছে শুরুতে সংখ্যা এবং পরপদ প্রধান থাকলে তাকে কি বলে? তাকে দ্বিগু সমাস বলে। তাকে কি বলে? দ্বিগু সমাস বলে। 3 নাম্বার আমরা লিখব এই সমাসের ব্যাস বাক্য করার সময়, লিখব ব্যাস বাক্য, ব্যাস বাক্য করার সময়, ব্যাস বাক্য করার সময়, সবাই লিখব ব্যাস বাক্য করার সময় শেষে সমাহার বসে। শেষে কি বসে? জাস্ট সমাহার বসে। কি বসে? সমাহার বসে। সমাহার বসে। সমাহার বসে। যেমন আমি যদি বলি যে নবরত্ন, 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 তাহলে নবরত্ন কি হবে? নবরত্ন মানে কি? 9 রত্ন বা নবরত্নের সমাহার। নবরত্নের সমাহার, সমাহার, নবরত্নের সমাহার, নবরত্নের সমাহার। আমি লিখলাম, মনে করেন আমি লিখলাম নবরত্ন, তাহলে নবরত্নের সমাহার। আমি লিখলাম পঞ্চবটি, আমি লিখলাম পঞ্চবটি, পঞ্চবটি, তাহলে পঞ্চবটি কি হবে? পঞ্চ বটের সমাহার, বটের সমাহার, পঞ্চবটের সমাহার, পঞ্চবটের সমাহার। আমি লিখলাম ষড় ঋতু, আমি কি লিখলাম? ষড় ঋতু, ষড় ঋতু, ষড় ঋতু, তাহলে কি হবে? 6 ঋতু অথবা ষড়, 6 অথবা ষড় ঋতুর সমাহার। ষড় অথবা 6 ঋতুর সমাহার, ষড় অথবা 6 ঋতুর সমাহার। আমি বললাম মনে করেন সপ্তাহ, সপ্তাহ, সপ্তাহ কি হবে? সপ্তাহ হবে 7 দিনের বা সপ্তাহের সমাহার। সপ্তাহের
অহের সপ্ত অহের সমাহার, সপ্ত অহের সমাহার। আমি লিখলাম মনে করেন শতাব্দী, আমি লিখলাম শতাব্দী, আমি লিখলাম শতাব্দী, শতাব্দী কি হবে শতাব্দী, শতাব্দী কি হবে শত অব্দের, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার। তাহলে এগুলোকে দেখেন প্রত্যেকটা শুরুতেই কি আছে সংখ্যা আছে, প্রত্যেকটা শুরুতেই কি আছে সংখ্যা আছে, সংখ্যা আছে এবং শেষে কি আছে সমাহার আছে। শুরুতে সংখ্যা এবং শেষে সমাহার থাকলে কোন সমাস থাকতে হবে দ্বিগু সমাস। কি হবে দ্বিগু সমাস, কি হবে দ্বিগু সমাস। সবাই কি ক্লিয়ার, সবাইকে ক্লিয়ার, সবাইকে ক্লিয়ার, সবাইকে ক্লিয়ার। তাহলে একটু দেখেন দ্বিগু সমাসের উদাহরণ এখানে লেখা আছে, দ্বিগু সমাসের উদাহরণ কোনটি একটু দেখেন এখানে আছে ত্রিকাল, রাইট অ্যান্সার কি হবে দেখেন ত্রিকাল, দ্বীপ, একচোখা, পরোক্ষ, রাইট অ্যান্সার কি হবে বলুন তো দেখি, সবাই বলেন রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে আছে দ্বিগু সমাসের উদাহরণ কোনটি ত্রিকাল, দ্বীপ, একচোখা, পরোক্ষ, রাইট অ্যান্সার কি হবে সবাই বলেন রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে সবাই বলেন রাইট অ্যান্সার কি হবে ত্রিকাল, কি হবে রাইট অ্যান্সার ত্রিকাল, কি হবে ত্রিকাল, ত্রিকাল মানে হচ্ছে তিন কালের সমাহার, ত্রিকাল মানে কি তিন কালের সমাহার, রাইট অ্যান্সার হবে ত্রিকাল, রাইট অ্যান্সার কি হবে ত্রিকাল, ত্রিকাল। এরপরে আসি নিচের কোনটি, নিচের কোনটি সমস্ত পদ দেখেন তো, দেখেন তো নিচের কোন সমস্ত পদটি দ্বিগু সমাসের উদাহরণ, দ্বিগু সমাস দেখেন এখানে দ্বিগু সমাস কোনটা হবে, দ্বিগু সমাস কোনটা হবে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে সবাই একটু দেখেন তো রাইট অ্যান্সার কি হবে। সুহাসিনী স্যার লাইভ ক্লাসগুলা কি সেভ করেন, সেভ থাকে না, লাইভ ক্লাসগুলো এক মাস পরে ডিলিট হয়ে যায় যে আপু। গোলা ভাইয়া ব্যাকগ্রাউন্ড একটু, হৃদয় ক্যামেরাটা দেখো তো, ঠিক আছে কি ক্যামেরা ব্যাকগ্রাউন্ড মানে ঠিক আছে এখন দেখো তো, ফোকাস পয়েন্ট এক করে দাও, ডাবল ক্লিক করো, ওকে। এখানে কি হবে রাইট অ্যান্সার কি হবে দেখো তেপায়া, তেপায়া মানে কি 3-5,000 না, তেপায়া মানে হচ্ছে 3 পা বিশিষ্ট টুলকে বোঝায়, তেপায়া আছে 3 পা টুলকে বোঝায়। চৌচালা, চৌচালা কি এটা দ্বিগু সমাস না, চৌচালা আছে যার, চৌচাল কার আছে ঘরের, কার আছে ঘরের। আছে তে মাথা, তে মাথা আছে, আছে তে মাথা আছে, আছে চার হাতি, চার হাতি, চার চার হাত কি চারটা হাত বোঝায় না, চার হাত বোঝায় না, চার হাতে সমাহার বুঝায় না। আছে কি তে মাথা, তে মাথা বুঝাবে অবশ্যই তে মাথা বুঝাবে, তিন মাথার সমাহার মানে রাস্তা আর কি, ঠিক আছে ওকে রাইট অ্যান্সার হবে তে মাথা। চার হাতি মানে হচ্ছে চার হাত আছে কার, চার হাত আছে কার দেবতার, তাহলে চার হাত আছে দেবতার। চৌচালা চার চাল বিশিষ্ট ঘরকে বোঝায়, তে পায়া 3 পা বিশিষ্ট টুলকে বোঝায়, রাইট অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে তে মাথা, রাইট অ্যান্সার কি হবে তে মাথা, ওকে। এরপর আমরা একটু আসি আছে ব্যাস বাক্যের অপর নাম কি, ব্যাস বাক্যের অপর নাম কি, ব্যাস বাক্যের অপর নাম কি। সমাস অর্থ হচ্ছে পদের মিলন, সমাসে হয় পদের মিলন, তাহলে সমাসের বিপরীত অর্থ কি হবে, বিপরীত হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ, বিচ্ছেদ বা বিগ্রহ। তার মানে এই সমাসের ব্যাস একটু খেয়াল করি, তাহলে দেখেন এই ব্যাস বাক্য কি হবে সমাসের অপর নাম কি হবে, ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য, ব্যাস বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য, ব্যাস বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য, ব্যাস বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য। এরপর দেখেন পঞ্চনদ, পঞ্চনদ এর ব্যাস বাক্য কি হবে পঞ্চনদ, পঞ্চনদ কি হবে পঞ্চনদীর সমাহার, পঞ্চনদের সমাহার, রাইট অ্যান্সার হবে পঞ্চনদের সমাহার। এরপর আছে দেখেন কোন সমাস পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত, কোন সমাসপদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত, কোন কোন সমস্ত পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত। দেখেন এখানে আছে দেশান্তর, গ্রামান্তর, তেপান্তর, লোকান্তর, তেপান্তর আছে লোকান্তর। দেখেন দেশান্তর, গ্রামান্তর, লোকান্তর এই তিনটাই হচ্ছে নিত্য সমাস, তিনটাই কি সমাস নিত্য সমাস, একমাত্র তেপান্তরই আছে এটা হচ্ছে দ্বিগু সমাস, এই তেপান্তর একটা আছে এটা কি সমাস এটা হচ্ছে দ্বিগু সমাস, কি সমাস
দ্বিগু সমাস। তো আজকে আমরা 1 ঘন্টার মতো ক্লাস দিলাম ইনশাল্লাহ। আজকে আপনাদের জন্য এই পর্যন্তই। আমরা আজকে শিখলাম দ্বন্দ্ব সমাস আর দ্বিগু সমাস, দুইটা সমাস শিখলাম ইনশাল্লাহ। আমি চেয়েছিলাম হয়তো আরেকটু যদি আপনাদের অডিয়েন্স থাকতো, উপস্থিতি থাকতো, আমি চেয়েছিলাম যে আপনারা যদি আরো উপস্থিতি বেশি থাকতো, অ্যাটেন্ডেন্স বেশি থাকতো, বা সবাই যদি আপনারা উপস্থিত থাকতেন, ইনশাল্লাহ আমি হয়তো আপনাদের আরো একটু পড়ানোর চেষ্টা করতাম। তো আপনারা যারা এডমিশন শিক্ষার্থী আছেন তারা তো ক্লাসটা করলেন। যারা এইচএসসি আমার এইচএসসি শিক্ষার্থী আছো, এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা অনেক সময় বলো যে ভাইয়া আমি এ প্লাস পেতে চাই, ভালো করতে চাই। তোমাদের কি হয় যে ইংলিশ, বাংলা আর হচ্ছে আইসিটি, ইংলিশ, বাংলা আর আইসিটি, এই তিনটা বিষয় নিয়ে খুব সমস্যা থাকে। তো তোমাদের জন্য এই সমস্যা সমাধান করার জন্য আমাদের ইংরেজি, বাংলা, আর হচ্ছে আইসিটি, এই তিনটা বিষয়ের উপরে আমাদের নতুন কোর্স লঞ্চ হয়েছে, এফআরসি কোর্স। এটা হচ্ছে ফাইনাল রিভিশন কোর্স। তোমরা যদি এই এফআরসি কোর্সটি মূলত আমাদের লঞ্চ হয়েছে, এটি আগামী 1 তারিখ পর্যন্ত একটা বিশেষ ছাড়ে ভর্তি চলছে। আমরা ইংলিশ, বাংলা এবং আইসিটি তোমাদেরকে পড়াবো। আমি তোমাদের জন্য বাংলা পড়াবো, আর ইংরেজির জন্য আমির স্যার তোমাদের ইংলিশ পড়াবেন, এবং আইসিটির জন্য আমাদের একজন চমকপ্রদ একজন শিক্ষক আছেন, তিনি তোমাদেরকে আইসিটি পড়াবেন। তো ইংলিশ, বাংলা, আইসিটি তিনটা সাবজেক্টে আমাদের কোর্স ফি ছিল 1500 টাকা। কত টাকা? 1500 টাকা। তোমাদের জন্য বিশেষ ছাড়ে এই মুহূর্তে আমরা কোর্স ফি 1500 টাকা কমিয়ে আমরা মাত্র 999 টাকা, 33% ছাড় দিয়ে মাত্র 999 টাকা আমরা কোর্স ফি নিচ্ছি। আমরা এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ, 26 ব্যাচের জন্য এটা হচ্ছে এফআরসি ব্যাচ, আর 27 ব্যাচের জন্য হচ্ছে এটা একটা রিভিশন ব্যাচ বা ফাউন্ডেশন ব্যাচ। তোমরা যারা এই ইংলিশ, বাংলা, আইসিটি আমরা প্রত্যেকটা টপিকস ধরে ধরে তোমাদেরকে পড়াবো। তোমরা যারা এডমিশন শিক্ষার্থী আছো, তোমাদের ছোট ভাই বোনদেরকে তোমরা রেফার করবা। আর যারা তোমরা এইচএসসি শিক্ষার্থী আছো, তোমরা অবশ্যই আমাদের এই এফআরসি ব্যাচটিতে যুক্ত হয়ে যাও। যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবে, 01814443392। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে 01814443392। যারা ভর্তি হতে চাও তারা জাস্ট লিখবে ভাইয়া আমি এফআরসি ব্যাচে ভর্তি হতে চাই। এই ডিসকাউন্ট কিন্তু মাত্র 10 আর কয়দিন, আজকে কত তারিখ? 21 তারিখ, আর মাত্র 9 দিনের জন্য। 9 দিনের মধ্যে আগামী 1 তারিখ পর্যন্ত এই অফারটি চলমান থাকবে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এই এফআরসি ব্যাচে, তোমরা ভর্তি হতে পারবে মাত্র 999 টাকায়। তো তোমরা এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদুল ইসলাম, আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাচ্ছি না, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সেম টাইম, সেম চ্যানেল, সেম পেজে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আগামীকাল এই সমাসের পার্ট 2 ক্লাস হবে। আর এখন ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে সমাসের উপর একটি পিডিএফ দেওয়া হবে, সমাসের উপর আমাদের বই থেকে ছবি দেওয়া হবে। তোমরা অবশ্যই 5 মিনিট পর এই পেজগুলো পড়বে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।